আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আরশিদা আলী এবং আমি সাকলিন হোসেন। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলো। দুর্নীতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহা সহ 11 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। এবং কার কার মাধ্যমে করেছেন সেগুলো আমাদের বাদী আজকে আদালতে দাঁড়িয়ে বলেছেন। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ সহ 3 জন র্যাব হেফাজতে, আর্ম পুলিশের 3 সদস্যের 7 দিনের রিমান্ড। দুদকের রিমান্ডে থেকে নিজেকে অসুস্থ দাবি করেছেন শাহেদ করিম। চিকিৎসকদের পরীক্ষায় সম্পূর্ণ সুস্থ প্রমাণিত। না, ওনার তো আসলে কোনো সমস্যা নাই, ডাক্তার তো সার্টিফিকেট দিলেন। এখনো ষড়যন্ত্রের জাল ছড়িয়ে রেখেছে 75-এর খুনিরা। মন্তব্য, কাদেরের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার হবে বললেন ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দুর্নীতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহা সহ 11 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আদালতে। ফার্মার্স ব্যাংকের ঋণ জালিয়াতি এবং অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় ঢাকার বিশেষ জজ আদালতে মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন মামলার বাদী দুদকের পরিচালক সৈয়দ ইকবাল। পরবর্তী শুনানির জন্য 25 আগস্ট দিন ধার্য করেছেন আদালত। আর জানাচ্ছেন ড্যানি জং। 2016 সালে ফার্মার্স ব্যাংক থেকে ঋণ জালিয়াতি করে 4 কোটি টাকা স্থানান্তর এবং আত্মসাতের অভিযোগে করা মামলায় গত 13 আগস্ট অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহা সহ 11 জনের বিচার কাজ। মঙ্গলবার সাক্ষ্য গ্রহণের প্রথম দিনে আদালতে জবানবন্দি দেন মামলার বাদী। জবানবন্দিতে তুলে ধরেন এস.কে সিনহা ঋণ নেয়ার পর কিভাবে তা স্থানান্তর করেন সেই ঘটনা। বাদী যে বক্তব্য পেশ করেছেন সেটা হলো যে কী প্রক্রিয়ায় সুরেন্দ্র কুমার সিনহা প্রধান বিচারপতি থাকাকালীন অবস্থায় ওনার পদ ও পদমর্যাদা এবং ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকের কর্মকর্তাদেরকে প্রভাবিত করে এই 4 কোটি টাকার ভুয়া ঋণ তৈরি করেছিলেন এবং সেই ঋণের টাকা তার অ্যাকাউন্টে নিয়ে এসেছিলেন এবং সেইখান থেকে নিয়ে এসে তিনি কী প্রক্রিয়ায় সেগুলোকে লেয়ারিং করেছেন, অর্থাৎ হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তর করেছেন, সেই প্রক্রিয়াগুলো এবং কার কার মাধ্যমে করেছেন সেগুলো আমাদের বাদী আজকে আদালতে দাঁড়িয়ে বলেছেন। এদিকে ফার্মার্স ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট লুৎফুল হক এবং স্বপন কুমার রায় সহ 4 জন এই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আর্জি জানালে আদালত তা মঞ্জুর করে। আমরা আসামিদের পক্ষে এতটুকু দাবি করি যে সমস্ত কাগজপত্র যাচাই বাছাই করে আমরা যারা ব্যাংকার ছিলাম আমরা ঋণটাকে মঞ্জুর করেছি এবং সেই ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি, বিধিবিধানের কোনো ব্যত্যয় ঘটেনি। দ্যাটস ওয়াই আমরা জাস্টিসটা আশা করতেছি। মামলার 11 আসামির মধ্যে বর্তমানে পলাতক রয়েছেন সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহা সহ 4 জন। ড্যানি রং, মাই টিভি, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় করা মামলায় অভিযুক্ত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস, পরিদর্শক লিয়াকত আলী ও নন্দদুলাল রক্ষিতকে জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে র্যাব হেফাজতে নেওয়া হয়েছে। কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মোকাম্মেল হক জানান, 11:30টার দিকে তাদের নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শুরুর আগে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এদিকে গত 31 আগস্ট ঘটনাস্থল শ্যামলাপুর পুলিশ চেকপোস্টে দায়িত্ব পালনকারী 3 এপিবিএন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে 10 দিনের রিমান্ড আবেদন চাইলে আদালত 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। দুদকের রিমান্ড থেকে রেহাই পেতে নিজেকে অসুস্থ বলে দাবি করলেও চিকিৎসকদের পরীক্ষায় সম্পূর্ণ সুস্থ বলে প্রমাণ হওয়ায় অর্থ আত্মসাতের মামলায় দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে। 7 দিনের রিমান্ডে প্রথম দিন শেষে নিজেকে অসুস্থ দাবি করে শাহেদ। একাধিকবার হাসপাতালে নিয়ে গেলেও পরীক্ষা নিরীক্ষায় কোনো রোগ শনাক্ত হয়নি তার। মাহবুব সৈকতের রিপোর্টে বিস্তারিত। পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার 7 দিনের রিমান্ডে আনে দুর্নীতি দমন কমিশন। দিনভর জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাখা হয় রমনা মডেল থানা হেফাজতে। অসুস্থ বোধ করায় মধ্যরাতেই তাকে নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার সকালে আবারও পরীক্ষা নিরীক্ষার পর তার আমলযোগ্য কোনো রোগ শনাক্ত হয়নি বলে জানান চিকিৎসক। এরপরই দুপুরে তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর সেগুনবাগিচা দুদকের প্রধান কার্যালয়ে। তার কোনো কার্ডিও সমস্যা নাই,
যার ফলে ডাক্তার ওনাকে 3বার টেস্ট করে আমাদেরকে ছেড়ে দিয়েছেন, ছুটি দিয়েছেন আর কি। শাহেদের অসুস্থতার বাহানা নিশ্চিত হওয়ার কারণে জিজ্ঞাসাবাদ অব্যাহত থাকবে বলেও জানান তদন্তকারী এই কর্মকর্তা। আবার যদি বলে যে পেইন উঠে তখন না, ওনার তো আসলে কোনো সমস্যা নাই, ডাক্তার তো সার্টিফিকেট দিলেন, এরপরে যদি উনি বলে নিজে থেকে বলে, এটা তো আর হবে না। তৎকালীন ফার্মার্স ব্যাংকের 2 কোটি 71 লাখ টাকা আত্মসাতের অভিযোগে চলতি বছরের 27 জুলাই রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। খুনিরা এখনও তাদের ষড়যন্ত্রের জাল ছড়িয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির জামায়াতের হাত ধরেই হত্যা, সন্ত্রাস, ষড়যন্ত্র আর সাম্প্রদায়িকতার বিকাশ ঘটেছে এদেশে। শোক দিবস উপলক্ষে মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিচার বিভাগীয় কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারী হিসাবে জিয়াউর রহমানের বিচার দাবি করেন আওয়ামী লীগ নেতারা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ। 15ই আগস্টের হত্যাকাণ্ডটি দেশি বিদেশি চক্রের একটি সুপরিকল্পিত নীল নকশা ছিল উল্লেখ করে হত্যার পরিকল্পনাকারী হিসেবে জিয়াউর রহমানের বিচার দাবি করেন আওয়ামী লীগ নেতারা। তবে তার পিছনে ছিল একটি গভীর চক্রান্ত, গভীর ষড়যন্ত্র, তাদের একটি নীল নকশা ছিল। সেই নীল নকশার সাথে কারা জড়িত ছিল? সেদিন কি শুধুমাত্র কর্তৃপয় গুটি কয়েক সামরিক অফিসার, বিশৃঙ্খল সামরিক অফিসাররাই জড়িত ছিল, না তার সাথে দেশীয় বিদেশি আন্তর্জাতিক আধিপত্যবাদী সম্প্রসারণবাদী সাম্রাজ্যবাদী শক্তি তার সাথে জড়িত ছিল। সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি আলোচনা সভায় যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু বেঁচে আছেন কোটি মানুষের হৃদয়ে। বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধু হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে দেশি বিদেশি চক্র। খুনিরা তাদের ষড়যন্ত্রের জাল এখনও ছড়িয়ে রেখেছে, দেশে বিদেশে এখনও ষড়যন্ত্র চলছে, তলে তলে প্রস্তুতি নিচ্ছে ষড়যন্ত্রকারীরা। এদেশে রাজনীতি, হত্যা, সন্ত্রাস, ষড়যন্ত্র আর সাম্প্রদায়িকতার বিস্তার তাদের হাত ধরেই এখনও তারা সে অপচর্চা অব্যাহত রেখেছে। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। গত 11 বছরে বিচার বহির্ভূতভাবে প্রায় 3000 মানুষের হত্যাকাণ্ড সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধ, যা দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একদিন সকল বিচার বহির্ভূত হত্যার বিচার এদেশে হবে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানী গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকাকে সরকার বিকৃত করে নতুনভাবে অপচেষ্টা শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি। মাজিদের ঘাড়ে বন্দুক রেখে ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত সত্যকে মিথ্যা করা যাবে না বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। সীমাহীন নৈরাজ্য, দুর্নীতি, অরাজকতা, করোনা মোকাবেলায় চরম ব্যর্থতা, চরম অর্থনৈতিক বিপর্যয়ে দেশকে নিপতিত করে সরকার আজ দিশেহারা। রাজনৈতিকভাবে চরম দিউলা হয়ে জনগণের উপর আস্থা হারিয়ে একমাত্র রাষ্ট্রশক্তির উপরে নির্ভরশীল হয়ে পড়েছে সরকার। এখন আর বর্তমান সরকারের কোনো রাজনীতি নেই, তারা সরকারের দিকে থাকার জন্য অপরাধের ভিতরে নেমেছে। একদিকে বিমানের টিকিট সংকট, অন্যদিকে মধ্যপ্রাচ্য ও বিভিন্ন দেশে ঢুকতে অনুমোদন বিড়ম্বনা, আবার কারো অনুমোদন থাকলেও তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে বিমানবন্দর থেকে। এমন অবস্থায় চাকরি হারানো নিয়ে আশঙ্কায় রয়েছেন রেমিটেন্স যোদ্ধারা। এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ করেছেন তারা। আরও জানাচ্ছেন ড্যানি দ্রং। অনুমোদনও রয়েছে, টিকিটও রয়েছে এই দুবাই প্রবাসীর, কিন্তু তারপরও ফেরত আসতে হয়েছে এয়ারপোর্ট থেকে। কিন্তু কি কারণে তার সঠিক কোনো উত্তর জানা নেই তার। ফেরত আসতে হয়েছে আরও অনেককেই। গতকালকার ফ্লাইট প্যাসেঞ্জার হিরিয়ে আসে এয়ারপোর্ট থেকে,
এখন আসি তথ্য জানার জন্য কি সুবিধা কি অসুবিধা। আমাদের কোম্পানি তো আমাদের বলতেছে যে সমস্যা নেই, তোমরা একটু টিকিট করো, গ্রিন সিগন্যাল মিলে আইসা পড়ো, সমস্যা নেই। কিন্তু এনাদের এখানে আসলে ওনারা বলতেছে যে এখন আমাদের কাছে কোনো ইনফর্ম আসে নাই, আমাদের কাছে ইনফর্ম আসবে তারপর আমরা বলবো, কিন্তু এখন তো এনারা আমরা হরানি করতেছে। 21 তারিখে আমার 6 মাস পূর্ণ হয়ে যাবে, কারণ এখানে আইসি এর কম্পিউটার বলে চেক করি বলতে যাওয়া যাবে না। কিন্তু আমার তো সিগন্যাল দিছে, আমারও তো গ্রিন সিগন্যাল দিছে, কালকে পাঠাইছি আমারটা ওই দেশ থেকে কালকে পাঠাইছি। একে তো টিকিট পাওয়া যাচ্ছে না, অন্যদিকে আবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে অনুমোদন নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এমন অবস্থায় হতাশা প্রকাশ করেন সবাই। ইউ এর যে আইসিআই যে ইয়ারা আছে অ্যাপ্রুভাল পেপারটা নিতে হইব, না হইলে কোনো লোক এই জায়গাতে ছাড়বো না। ওরা কথাই বলতে যাচ্ছে না, ওরা বলতে অ্যাপ্রুভাল পেপার নিয়ে আসে, আমরা কোথায় থেকে আনবো? আমরা 20 বারের উপরে ট্রাই করে চাচ্ছি, হচ্ছে না আমাদের। টিকিট যেটা নাকি ওয়ান ওয়ে ছিল 20,000 টাকা আর হাফ ডাউন ছিল 40,000 টাকা, এখন সিঙ্গেল টিকিট 85,000 নিতেছে তারা, তারপরেও নাই। কেউ নিতেছে বিজনেস ক্লাস নিতেছে 1,40,000 টাকা, তারপরে নিতেছে। কি করবো আমরা যে 6 মাস হয়ে গেলে হয়তো বা আমরা যেতে পারবো না, হয়তো বা ভিসা আমাদের ক্যান্সেল হবে। জরুরি ভিত্তিতে এসব সমস্যার সমাধানে কর্তৃপক্ষকে নজর দেওয়ার দাবি জানিয়েছেন প্রবাসীরা। পাশাপাশি বিমানে ফ্লাইটের সংখ্যা বাড়ানোরও আহ্বান তাদের। ড্যানি ত্রং, মাই টিভি, ঢাকা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কারো ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাক করে তার নিজের নিয়ন্ত্রণে নেওয়া বা তা থেকে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি বেশ আলোচনা এসেছে। অনেকে এটি নিয়ে বেশ চিন্তিত। বিশেষজ্ঞরা বলছেন কিছু সতর্কতা মানলে এড়ানো সম্ভব এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। সাপ্তাহিক আয়োজন মাইটিকে আরো জানাচ্ছেন মোবালিক করিম। সায়েন্স ফিকশন কিংবা অ্যাকশনধর্মী সিনেমাগুলোতে একটি বড় আকর্ষণ। প্রথম বিষয়টি অলীক কল্পনা ভাবলেও আজ তা বাস্তব রূপ লাভ করেছে, যার শিকার হচ্ছেন ব্যক্তি থেকে প্রতিষ্ঠান। ব্যাংকের রিজার্ভ চুরি কিংবা গুজব ছড়ানো, কোনো ব্যক্তি বা বিশেষের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে ঢুকে অন্যের কাছে অর্থ দাবি। সাম্প্রতিক সময়ে বিষয়টি এসেছে বহুবার। হ্যাকিংয়ের কথাটি বারবার সামনে এলেও প্রতিকারের বিষয়টি বরাবরই অগোচরে রয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন কিছু নিয়ম মেনে চললে অনেকটা এড়ানো সম্ভব। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেম আপনি সেটি অ্যাক্টিভ করে নিতে পারেন। সোশ্যাল মিডিয়া, ইমেইল অথবা আপনি অন্যান্য জব সাইটগুলোতেও আলাদাভাবে পাসওয়ার্ড ব্যবহার করবেন। আপনি ছোট হাতের, বড় হাতের, স্পেশাল ক্যারেক্টার, নাম্বারের সমন্বয়ে আপনি পাসওয়ার্ড ব্যবহার করবেন। তবে অনেকেই বিষয়টি গুরুত্ব না বুঝে হেলাফেলা করেন। পুলিশের এই কর্মকর্তা জানালেন নিজেদের অবস্থানের কথা। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিই, তাকে অ্যারেস্ট করি, তাকে শনাক্ত করে তাকে অ্যারেস্ট করি এবং আইনের কাছে আমরা সুপর্দ করি। আইডি পুনরুদ্ধার এবং ব্লক করার জন্য এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সবগুলোই আমরা করে থাকি। জানালেন পুনরুদ্ধার বা হ্যাকিংয়ের শিকার হলে করণীয় সম্পর্কে। আমাদের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ডিবির আছেন এবং সিটিটিসি সাইবার সিকিউরিটি ডিভিশন আছে। এই 2 জায়গায় দিলে পরে আমরা ব্যবস্থা নিতে পারবো। মোবালিক করিম, মাই টিভি, ঢাকা। নিচে বিরতি, ফিরে আসি একটু পরে, আমাদের সঙ্গে থাকুন। 3,468 কোটি 66 লাখ টাকা ব্যয়ে 7 প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। দেশে করোনায় আরও 46 জনের মৃত্যু, মোট আক্রান্ত শনাক্ত 2,82,344 জন। গভীর সমুদ্রে টুনা ও সমজাতীয় পোলাজিক মাছ আহরণে পাইলট প্রকল্প সহ 3,468 কোটি 66 লাখ টাকা ব্যয়ে 7 প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। রাজধানীর শেরেবাংলা নগরস্থ পরিকল্পনা কমিশনের এনএসি মিলনায়তনে অনুষ্ঠিত একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি মাস থেকে 2023 সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। বৈঠক শেষে এসব তথ্য সংবাদ সম্মেলনে জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এছাড়াও একনেক সভায় অনুমোদন দেওয়া হয়েছে বিশ্ব ব্যাংকের এমার্জেন্সি মাল্টি সেক্টর রোহিঙ্গা ক্যাম্পিং রেসপন্স প্রকল্পের।
2 দিনের সফরে মঙ্গলবার বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। সফর সম্পর্কে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, করোনা ভ্যাকসিন নিয়ে ভারতে যে গবেষণা হচ্ছে সেটি ট্রায়াল নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হবে। এছাড়া রোহিঙ্গা ইস্যু দুই দেশের সম্পর্ক উন্নয়নে নানা বিষয়ে আলোচনা হতে পারে। আগামীকাল দুই দেশের সচিব পর্যায়ে বৈঠক হবে বলেও জানান মাসুদ বিন মোমেন। আমিনুল মজুশের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার সকালে বিশেষ একটি বিমানে বেলা 11:30টার দিকে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। সফর সম্পর্কে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব। আমরা জানি যে তাদের ওখানে ভ্যাকসিনও ডেভেলপ করছে, সুতরাং উই ক্যান আপডেট ইচ আদার যে আমরা কোন পর্যায়ে আছি। মাস 6 হয়ে গেছে এসেছেন, সুতরাং এর মধ্যে আর যে সমস্ত অগ্রগতি হচ্ছে বা হয়েছে সেগুলো আমরা আলোচনা করব এবং আরও সামনে কি করা যায় সেগুলো আমরা। আর দ্বিপাক্ষিক সম্পর্ক পরিচর্যার উপরও গুরুত্ব আরোপ করেন মাসুদ বিন মোমেন। না, এখানে তেমন কিছু স্পেকুলেট করার সুযোগ নেই। আমি যেটা বললাম আগে যে আমাদের দুই দেশের সম্পর্ক আসলে অনেক গভীর এবং এই গভীর সম্পর্ক সারাক্ষণ আমাদের নার্চার করতে হয় যাতে করে এটার কোনো ভুল বোঝাবুঝির কোনো স্কোপ না থাকে। পররাষ্ট্র সচিব হবার পর গেল 6 মাসে হর্ষবর্ধন শ্রীংলার এটি দ্বিতীয় ঢাকা সফর। অক্সফোর্ডে যেটা বর্তমানে ইন্ডিয়াতে তারা ট্রায়াল দিচ্ছে, এইগুলার সবগুলো কিভাবে অ্যাক্সেস আমরা পেতে পারি দ্রুত, ওনাদের সাথে আমরা আলাপ করব। আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা। দালালদের নির্যাতনের শিকার 107 বাংলাদেশিকে ভিয়েতনাম থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ দুপুর 3:54 ইউএস বাংলার একটি বিশেষ ফ্লাইটে তাদের দেশে আনা হয়। গত কয়েকদিন ধরেই তারা ভিয়েতনামের বাংলাদেশি অ্যাম্বাসিতে ছিলেন। তারা জানান, প্রতি মাসে $500 বেশি আয়ের প্রতিশ্রুতি পেলেও দেশটিতে যাওয়ার পর কোনো কাজ পাননি তারা। এদিকে পাসপোর্ট না থাকা পুলিশের হাতে আটক হয়েছেন অনেক প্রবাসী। দালাল চক্র তাদের ভিয়েতনামে নিয়ে নির্যাতন চালায় ও বিভিন্ন স্থানে বিক্রি করে দেয়। দেশে ফিরতে পেরে ভুক্তভোগীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 46 জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মোট মৃত্যুবরণ করলেন 3740 জন। গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 3200 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2,82,344 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সিটি সহ বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীর সহ গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3234 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 1,62,825 জন। উচ্চশিক্ষিত হলেই যে চাকরি করতে হবে এমন ধারণা পেছনে ফেলে 40 বিঘার বিশাল মাল্টা বাগান গড়ে ভাগ্য বদল করেছেন বগুড়া শেরপুরের 3 উদ্যোক্তা। বেকারত্বের অভিশাপ মুক্ত হয়ে এখন তারা নিজেরাই অন্যকে কাজের সুযোগ দিতে পারছেন। দৃষ্টি করেছেন এক দৃষ্টান্ত। বগুড়া শেরপুর প্রতিনিধি শামীম সরকারের তথ্যচিত্র জানাচ্ছেন নূর মোহাম্মদ। দেশীয় চাহিদার সিংহভাগ আমদানি নির্ভর ফল মাল্টা। তবে আসার কথা হলো, এই ফলটির চাষাবাদ বাড়ছে দেশের নানা প্রান্তে। বিশাল এই বাগান বগুড়ার শেরপুর উপজেলার মাগুরার তাইর গ্রামে। উচ্চশিক্ষিত হলেই যে শুধু চাকরি করতে হবে, সমাজের এমন পুরনো দৃষ্টিভঙ্গি পেছনে ফেলে এখানকার 3 উদ্যোক্তা জমি লিজ নিয়ে গড়ে তুলেছেন তাদের স্বপ্নের মাল্টা বাগান। পড়াশোনা শেষ করি তখন আমরা কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী আমরা মাল্টা বাগান শুরু করি। অনার্স মাস্টার শেষ করে আমি যখন চাকরির সন্ধানে ঘুরছিলাম, কিন্তু চাকরি না পাওয়ার পর আমি সিদ্ধান্ত নেই মাল্টা চাষ করব। এবার প্রচুর পরিমাণ মাল্টা আসছে। এই মাল্টা আমি আশা করছি যে 5 লক্ষাধিক টাকা বিক্রি করতে পারবো। যেখানে কর্মেরও সুযোগ হয়েছে অনেকের। এখানে কাজ করি, আমাদের 15-20 জন লোক এখানে থাকে। করোনার কারণে আমাদের স্কুল কলেজ বন্ধ, এই কারণে আমরা এই বাগানে পার্ট টাইম কাজ করছি। আমরা যা পাই সংসার ভালো চলে। তবে করোনা পরিস্থিতির কারণে প্রত্যাশা অনুযায়ী মূল্য না পাওয়ার শঙ্কা উদ্যোক্তাদের। করোনাকালীন সময়ে আমরা অনেক ধরা খাইছি আর কি, অনেক প্রোডাক্ট নিয়ে। সরকার যদি আমাদেরকে একটু আর্থিক সহযোগিতা করতো তাহলে আমরা বাগানটাকে আরো বড় করতে পারতাম। আমরা তাদের সফলতায় আগ্রহ বাড়ছে স্থানীয়দের মাঝেও। অনেক দূর থেকে আসছি,
এই বাগানের ফল দেখে আমার আগ্রহ আছে। আমি জায়গা থেকে চারা নিয়ে যে আমাকে এখন 2-1 বিঘা জমি যাই থাক লাগানোর চেষ্টা করবো। আগ্রহীদের দেয়া হচ্ছে মাল্টা চাষের প্রশিক্ষণ ও পরামর্শ, বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা তাদেরকে এ বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছি, যে কোনো সহযোগিতা যদি ভবিষ্যতে আসে মাল্টা চাষের উপরে, তাহলে আমরা তাদেরকে সে বিষয়ে সহযোগিতা করব। প্রশিক্ষণ নিয়ে এমন নতুন নতুন ফলের একক কিংবা মিশ্র বাগান গড়ে বেকারত্ব দূর করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়ায় পানিশ্বর নদী ভাঙন কবলিত এলাকায় প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সরাইল উপজেলা পানিশ্বর ইউনিয়নের পালপাড়া, শাখাইতি, শোলাবাড়ি গ্রামের মেঘনা নদীর তীরবর্তী অতি ঝুঁকিপূর্ণ এলাকার অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ। উল্লেখ্য, গত 14 আগস্ট মাই টিভিতে মেঘনা নদীর ভাঙন নিয়ে প্রতিবেদন প্রচারের পর পানি উন্নয়ন বোর্ড ও সরাইল উপজেলা প্রশাসন নদী ভাঙন প্রতিরোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করেন। 3 দফা বন্যার পানিতে তলিয়েছিল জামালপুরের 7 উপজেলার বিস্তীর্ণ এলাকার কাঁচাপাকা সড়ক। বন্যার পানি নেমে যাওয়ার পর বেরিয়ে আসছে এসব এলাকার ক্ষতবিক্ষত সড়ক। পানির তোড়ে ভেঙে যাওয়ায় বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। প্রতিনিধি শামীম আলমের প্রতিবেদন, জানাচ্ছেন মোবাল্লিক করিম। একটু উপর থেকে দেখলে মনে হবে পৃথিবীর বুকে মানচিত্র, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলেই দেখা যাবে সেখানে হয়তো কখনো রাস্তার অস্তিত্ব ছিল, যা কালান্তরে। কথাগুলো রসাত্মক বলে মনে হলেও বাস্তবতা এর কাছে লজ্জায় মুখ লুকিয়েছে। 3 দফা বন্যার ধাক্কায় জামালপুরের 7টি উপজেলার প্রায় সব রাস্তারই একই হাল। আমাদের এলাকায় বন্যায় অনেক ক্ষতিকর হয়েছে, রাস্তাঘাট ভেঙে গেছে। বন্যার কারণে আমাদের রাস্তাঘাট ভেঙে গেছে, হাট বাজারে যাতায়াত সমস্যা হয়ে গেছে। রাস্তাঘাট ভাঙা গেছে, যার কারণে মানুষ চলাফেরা করতে পারে না, মানে তাদের অনেক ধরনের অসুবিধা। এই বন্যাতে রাস্তাঘাট অনেক ভাঙচুর হয়েছে, জায়গায় জায়গায় গাড়ি আটকে পড়ে আমরা চলাফেরা করতে পারি না। এতে জেলার 59টি ইউনিয়ন ও 8টি পৌর এলাকার মানুষ চরম ভোগান্তিতে। বন্যায় রাস্তাঘাট ভাঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, গাড়িগুলো আর চলতে পারে না, মানুষ সব খুব বিপদে আছে, রাস্তাঘাটে চলতেই সব জায়গায় গাড়ি চলাচল সব কিছু বন্ধ হয়ে গেছে, বাড়িঘাট সব কিছু ভাঙাচোরা হয়ে গেছে, অনেক ভাঙাচোরা হয়ে গেছে। এমনকি বন্যার পানিতে রাস্তাগুলি নষ্ট হয়ে গেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন এখন অচল হয়ে পড়েছে। কিন্তু পানি ঘাট করে পানি চলে এমন ডালা পড়ছিল পরে মানে ভাঙ্গা রাস্তাটা মেরামত করার দরকার। আর শীঘ্রই এসব সড়ক মেরামতের কথা জানালেন এই কর্মকর্তা। আমরা এই সমস্ত যে কাজগুলো আছে, মানে ক্ষয়ক্ষতি হয়েছে আর কি, এর একটা প্রাকলন তৈরি করেছি এবং তৈরি করে আমরা ব্যবস্থা করতেছি। চলতি বছর বন্যায় এ পর্যন্ত ক্ষতির শিকার হয়েছে জেলার 721 কিলোমিটার রাস্তা। পুরো পানি নেমে যাওয়ার পর হয়তো ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মোবাল্লিক করিম, মাই টিভি নিউজ ডেস্ক। নিচ্ছি আরো একটি সংবাদ বিরতি, ফিরছে একটু পরে, আমাদের সঙ্গে থাকুন। যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড, আগামী কয়েকদিন আরও বাড়ার আশঙ্কা। যে সৌন্দর্য সুরক্ষাও দেয় তা থেকে দূরে থাকা নতুন। ময়মনসিংহের ফুলপুরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশুসহ ঘটনাস্থলে 8 জন নিহত হয়েছে। ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার উদ্দেশ্যে যাচ্ছিল মাইক্রোবাসটি। সকাল 8:15টার দিকে ফুলপুর শেরপুর সড়কের বাসটি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফুলপুর পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন স্থানীয়দের সহযোগিতায় লাশগুলো উদ্ধার করে। এই খবর হুন্যা আমার মা, খালা, ভাই, মামু তারা সবাই বাইকনারে মারি দিবার যাইবার চাইছি নাইলতে পারি যে বালা যায়, এই যে মতো আয়া ফুলপুরায়া অ্যাক্সিডেন্ট হচ্ছে। তাদেরই গাড়ি আমরা বোনের লয়ে যাই, ফায়ার লয়ে যাই, তার বোনের বাইক মরছে যখন তারপর নিয়ে যাই। এই রাস্তা দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, সুন্দর একটা গাড়ি আয়া দিকে ফেলাই।
প্রবাসী সংবাদ। কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত পদে মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে। নবনিযুক্ত রাষ্ট্রদূত কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান কুয়েতের বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ আনিসুজ্জামান, কাউন্সিলর জহুরুল ইসলাম খান, ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবু নাসের ও বিএমসির কর্মকর্তারা। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত SM আবুল কালামের চুক্তি নিয়োগ পাওয়া মেয়াদ শেষে নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ পেলেন মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত ডেথ ভ্যালিতে পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে চলমান দাবদাহের কারণে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে, এমন পূর্বাভাসের মধ্যেই বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডের এই খবর আসলো। মার্জিয়া মানানের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডেথ ভ্যালিতে পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রবিবার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কে নেভাদা অঙ্গরাজ্যের সীমান্ত সংলগ্ন ফার্নেস ক্রিক স্টেশনে 54.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রেকর্ড করা হয়, যা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস। 2013 সালে ডেথ ভ্যালিতেই 54 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রেকর্ড করা হয়। প্রায় এক শতাব্দী আগে এই ডেথ ভ্যালিতেই 56.6 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, কিন্তু এই নিয়ে প্রশ্ন রয়েছে। অনেক আবহাওয়াবিদ ও বিশেষজ্ঞের মতে ওই সময় তাপমাত্রা পরিমাপে ভুল ছিল। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ আবহাওয়াবিদও 1913 সালের ওই রেকর্ড মানতে নারাজ, যে কারণে ডেথ ভ্যালিতে রবিবার রেকর্ড করা 54.4 ডিগ্রি সেন্টিগ্রেডকেই পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে দাবদাহ চলছে। ওই অঞ্চলে আগামী 10 দিন তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধির আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। চলমান দাবদাহের কারণে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে 3 মাত্রার জরুরি সতর্কতা জারি করেছে ক্যালিফোর্নিয়া ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম অপারেটর। প্রচণ্ড দাবদাহে শনিবার একটি পাওয়ার প্ল্যান্টে ত্রুটি দেখা দেওয়ায় 2 দিন বিদ্যুৎবিহীন থাকে ক্যালিফোর্নিয়া। খুবই খারাপ অবস্থা, আমি খুব ঘামছি। আমি সবাইকে বলতে চাই, সবাই বেশি বেশি পানি পান করুন আর ঠান্ডা জায়গায় থাকুন। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সতর্ক করে বলেছে, অন্য যে কোনো তীব্র আবহাওয়ার তুলনায় দাবদাহে গড়ে বেশি মানুষের মৃত্যু হতে পারে। এছাড়াও উচ্চ তাপমাত্রার কারণে হিট স্ট্রোক সহ নানা ধরনের রোগও হতে পারে। মার্জিয়া মান্নান, মাই টিভি। ঐতিহাসিক চুক্তির পরে 2 দেশের মধ্যে টেলিফোন সেবা চালু করেছে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত। এবার আমিরাতের সঙ্গে সরাসরি ফ্লাইট চালাবে বলে জানিয়েছে ইসরায়েল। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে তার দেশ। সৌদি আরবের আকাশপথ ব্যবহার করে এই ফ্লাইট চালানো হবে। তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের আসাম রাজ্যের ডিমা হাসাও জেলার অপরূপ সুন্দর এক গ্রাম জাতিঙ্গা। তবে গ্রামটির পরিচিতি পাখিদের মৃত্যু উপত্যকা নামে। মাত্র 2500 জনগোষ্ঠীর এই গ্রামের একদিকে পাহাড় আর অন্যদিকে বিস্তীর্ণ জঙ্গল। প্রাকৃতিক নৈসর্গিক সম্পদের সমৃদ্ধ আর রহস্য ঘেরা এই গ্রামে প্রায় 100 বছর ধরে হাজার হাজার পাখি আগুনের ঝাঁপ দিয়ে আত্মহুতি দিচ্ছে। বিস্তারিত আরো জানাচ্ছেন মার্জিয়া মান্নান। শতাধিক বছর আগে নাগা উপজাতির একদল মানুষ জাতিঙ্গায় পৌঁছে আগুন পোহানোর সময় এক আশ্চর্য দৃশ্য দেখতে পায়। তারা দেখে দলে দলে পাখি এসে আগুনে আত্মাহুতি দিচ্ছে। এরপর থেকেই এই বিস্ময়কর ঘটনা দেখতে জাতিঙ্গায় ভিড় করে বহু মানুষ। সেপ্টেম্বর অক্টোবরে চাঁদহীন অন্ধকারাচ্ছন্ন রাতগুলো জাতিঙ্গার পাখিদের জন্য আত্মহত্যার শ্রেষ্ঠ সময়। এ সময় প্রায় 44 প্রজাতির পাখি সন্ধ্যা 6টা থেকে রাত 9:30টার মধ্যে আত্মাহুতির জন্য ঝাপাঝাপি করতে থাকে। আর প্রতি বছর একই ঘটনার পুনরাবৃত্তি হয়। গ্রামবাসীদের অনেকেই এ সময় পাখি ধরার জন্য আগুন জেলে খাঁচা নিয়ে অপেক্ষা করে। যখনই পাখিরা ঝাঁপিয়ে পড়তে শুরু করে, তখনই তারা পাখিগুলোকে ধরে খাঁচায় পুরে ফেলে।
এই পাখিরা জাতিঙ্গার একটি নির্দিষ্ট এলাকার মধ্যেই এরকম করে থাকে। এই এলাকার বাইরে তাদের আচরণ স্বাভাবিক, যে কারণে অনেকেরই দাবি নির্দিষ্ট ওই এলাকার উচ্চতা, বাতাসের চাপ এবং কুয়াশার কারণে পাখিরা দিগ্ভ্রান্ত হয়ে আগুনে ঝাঁপ দেয়। আর উজ্জ্বল আলো এমনিতেই পাখিদের দিগ্ভ্রান্ত করে দেয়। ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তারা ওই অঞ্চলে পাখি হত্যা বন্ধে উদ্যোগ নেয় বিগত কয়েক বছরে পাখি হত্যার হার 40% নেমে এসেছে। তবে আসাম সরকার এই বিস্ময়কর ঘটনাকে পুঁজি করে ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করে থাকে। জাতিঙ্গায় কেন পাখিরা বছরের এই সময় আত্মাহুতি দেয় তা আজও অজানা। প্রাণী বিজ্ঞানীরা দীর্ঘদিন গবেষণা করেও এই ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে সক্ষম হয়নি। ফলে জাতিঙ্গা আজও রহস্যেই ঢাকা। মার্জিয়া মান্নান, মাই টিভি। এরই সঙ্গে শেষ করছি সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দুর্নীতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সহ 11 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। এবং কার কার মাধ্যমে করেছেন সেগুলো আমাদের বাদী আজকে আদালতে দাঁড়িয়ে বলেছেন। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ সহ 3 জন র্যাব হেফাজতে, আর্ম পুলিশের 3 সদস্যের 7 দিনের রিমান্ড। দুদকের রিমান্ড থেকে নিজেকে অসুস্থ দাবি করেছেন শাহেদ করিম। চিকিৎসকদের পরীক্ষায় সম্পূর্ণ সুস্থ প্রমাণিত। না, ওনার তো আসলে কোনো সমস্যা নাই, ডাক্তার তো সার্টিফিকেট দিলেন। এখনো ষড়যন্ত্রের জাল ছড়িয়ে রেখেছে 75-এর খুনিরা। মন্তব্য কাদেরের, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার হবে বললেন ফখরুল। যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড, আগামী কয়েকদিন আরও বাড়ার আশঙ্কা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা ও twitter/mytvবাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি আরশিদ আলী এবং আমি সাকলাইন রাসেল। প্রিয় দর্শক, করোনার সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।